আমি অ্যাকচুয়ালি আমরা জানতে পেরেছি যে আমরা বাবা মা হতে চলেছি নভেম্বরে, ঠিক আছে। ভূত কি হলো, তো ভূত হচ্ছে যে একটা লোক মানে যে মরে গিয়ে আবার ফিরে আসছে, রাইট। সেটা শুধু সন্তান জন্মের পরবর্তী দায়িত্ব না, সন্তান জন্মের আগের দায়িত্বটাও আমরা চেষ্টা করছি আমি আর কি, যে যদি একটু ভাগ করে নেওয়া যায়। এবং ডামরি করতে গিয়ে আমার মনে হয় আমি ওই ডিমনটাকে ইউজ করেছি। অতীন বলে যে চরিত্রটি, তার একাকিত্বের জায়গাটা, ও কিন্তু ভীষণ একা একটা লোক। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? ভাইবস নিয়ে কথা হচ্ছিল, কিন্তু যার জীবনে এখন ভাইবসই ভাইবস, সে আপাতত আমাদের সঙ্গে আছে। তো দুখানা জিনিস, একখানা হলো বাড়িতে একজনকে সামলাচ্ছ, তার মধ্যেই প্রমোশনটা সামলাচ্ছ, এবং এই সামলানোটা তো জীবনে সামলাওনি। কীভাবে করছো বলো তো ব্যাপারটা, মানে ব্রেন এবং মন দুটোকে কী করে মানে সিঙ্ক করাচ্ছ? দেখো, আমি অ্যাকচুয়ালি আমরা জানতে পেরেছি যে আমরা বাবা মা হতে চলেছি নভেম্বরে, ঠিক আছে। অবভিয়াসলি পৃথিবী জানতো না, কিন্তু আমরা জানতে পেরেছি নভেম্বরে। জানুয়ারিতে সত্যি বলে সত্যি কিছু নিয়ে প্রমোশনস করেছি, ভোগ শ্যুট করেছি। জানুয়ারিতে সত্যি বলে সত্যি কিছু নিয়ে প্রমোশনসের সঙ্গে সঙ্গে এরাত তোমার মানে প্রমোশনস করেছি। সত্যি বলে সত্যি কিছু রিলিজ করেছে, এরাত তোমার আমরা রিলিজ করেছি। ফেব্রুয়ারিতে কিল বিল সোসাইটি শ্যুট করেছি, কোনো মতে মার্চে সেটা শেষ হয়েছে। মার্চে তেজপাতা শ্যুট করেছি, তার মধ্যে কিল বিল সোসাইটির প্রমোশন শুরু হয়ে গেছে। কিল বিল সোসাইটি মুক্তি পেয়েছে, তারপর ভোগের প্রমোশন করেছে। প্রমোশনই প্রমোশন, হ্যাঁ। আর মাঝে মাঝে একটু একটু শ্যুট করেছি, লিখেছি একটু, কিন্তু তার পাশাপাশি বাড়ির দিকে যতটা পারি মন দেওয়ার চেষ্টা করেছি, এবং এই আগামী সময় থেকে একটু ছুটিও নিচ্ছি আর কি, কেননা সন্তানটা তো আমাদের দুজনের, তো দায়িত্বটা সেটা শুধু সন্তান জন্মের পরবর্তী দায়িত্ব না, সন্তান জন্মের আগের দায়িত্বটাও আমরা চেষ্টা করছি আমি আর কি, যে যদি একটু ভাগ করে নেওয়া যায়। তোমার ওয়াচ লিস্টটা কি ফাইনালি পাল্টালো এখন? না না, ওটা হরার স্টেডি আছে, ওটাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দাঁড়া, বেবি শার্ক ঢুকবে এবার। না, বাট ওটা তো আমি রিসেন্টলিও ফ্রম শেষ করলাম, ওই ফ্রম বলে যে হরর সিরিজটা, ওটা শেষ করলাম। সো হ্যাঁ, না ওটা স্টেডি আছে। আচ্ছা, তুমি মোটামুটি কি কি চেঞ্জেস দেখলে পরমদার মধ্যে শ্যুট করতে করতে? আমার আসলে পরমের সাথে অনেক দিন পর আবার দেখা হলো। তো পরম ইজ কাম ডাউন, ইভলভড অ্যাজ এ হিউম্যান বিইং, বিকাম নাইসার। আগে ভীষণ খিটখিটে ছিল, মাস্টার মশাই করতো একটা, মানে ওটা আছে, হি স্টিল আ মাস্টার মশাই, বাট কোথাও কি একটা শান্ত একটা আমি বাবা আমি স্বামী একটা এসছে ওর মধ্যে, স্বামী ব্যাপার এসছে। পরমদা জীবনের তো একটা অন্য ধরনের ফেজে তুমি আছো। এই চেঞ্জটা তোমাকে মানুষ হিসেবে কতটা চেঞ্জ করলো? আমি জানি এটা মানে একদমই ভোগ নিয়ে বলছি না, তাও দেখো, আমার মনে হয় যে গত বছর, লাস্ট 2 বছর আমার মনে হয় আমাকে মানুষের অনেক বেশি গ্রাউন্ডেড করেছে, অনেক বেশি, আরও বেশি মাটির কাছাকাছি করেছে। আমি কোনোদিনই খুব একটা ফ্ল্যাশি, খুব বিরাট গাড়ি, বিরাট দামি ব্র্যান্ডেড জামা কাপড় এগুলো ছিল না আমার কোনোদিনই আমার মধ্যে। আমি নিজেকে প্রাইমারিলি একজন কর্মী মনে করি, এবং সেটাই চিরকাল মনে করেছি, আজও তাই মনে করি, আগামীতেও তাই করব। কিন্তু আমার মনে হয় যে গত 2 বছর মানে বিবাহ পরবর্তী সময়টা আমাকে এটা বুঝতে শিখিয়েছে যে মানে আসলে না, আমরা কিন্তু এই যে বাড়ি ফিরে, আমি অন্তত আমার মতো মানুষের অন্তত এই যে বাড়ি ফিরে একটা বাড়ি, সেখানে 2টি পোষ্য, সেখানে পরিবারের 2জন যাকে আমি পরিবার বলি, এবং আমার সহধর্মিণী, এবং এই আমাদের ঘরগুলো, আমাদের আলোগুলো, বা ঘরের আলোগুলো, আমাদের ছোটোখাটো দৈনন্দিন আলোচনাগুলো, হ্যাঁ, রাতে শুতে যাওয়ার তোড়জোড়, হ্যাঁ, এইগুলোই আসলে কিন্তু জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট, সবথেকে গুরুত্বপূর্ণ ধন সম্পদ আর কি। হ্যাঁ, অফকোর্স আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি, প্রাণ মন দিয়ে সেটা করি, যত্নের কোনো ত্রুটি না রেখে। কিন্তু আমার মনে হয় যে আমি যদি জীবনটাকে না চিনতে পারি না, তাহলে তার প্রতিফলনটা আমার কাজেও ঘটবে না। তাহলে আমার কাজগুলো না মানে ভীষণভাবে জীবন থেকে দূরে, মানুষজন থেকে দূরে, বাস্তব থেকে দূরে হয়ে যাবে। সেটা যদি আমি মনে করি সেটা অনেক বেশি বাস্তবে প্রথিত থাক,
আরও বাস্তবের কাছাকাছি থাক, আরও মাটির কাছাকাছি থাক আমার কাজগুলো, তাহলে এই জীবনের এই অভিজ্ঞতাগুলোর কাছাকাছি থাকা দরকার। সেটাই আমাদের কিন্তু মানুষ হিসেবে অনেক সুস্থ স্বাভাবিক রাখে। সেই পরিবর্তনটা আমার মধ্যে হয়েছে। পার্নদি ইনফ্যাক্ট কিছুক্ষণ আগেই আমরা যখন কথা বলছিলাম এটাই বললো যে নিজে সবার থেকে মানে পার্সোনাল জীবনটাকে সবার থেকে দূরে রাখে, খুব কনসিয়াসলি এটা করে। তো যাই হোক, আমরা যদি ভোগেই ফেরত আসি, ভোগ একটা বহু মানুষ শোনা এবং বহুবার শোনা একটা গল্প, এবং এতটা পরিচিত একটা গল্প যেটার অ্যাকচুয়ালি একটা ধারণা, ইমাজিনেশন মানুষের মধ্যে আছে। সেখান থেকে সেই কমন ইমাজিনেশন থেকে আলাদা করে তোমার ডিরেক্টোরিয়াল ইমাজিনেশন দিতে তোমার কতখানি মানে খসড়াটা কতবার লিখতে হয়েছিল? কয়েকবার। একটা সুবিধে ছিল, দেখো অনেক গল্প থাকে যে গল্পগুলো কে যার চিত্ররূপ বা দৃশ্যরূপ দিতে ভীষণ খাটতে হয়, এবং সেই গল্পগুলোর মধ্যে এত বড় বড় লজিক্যাল লুপহোল থাকে, ব্ল্যাক হোল থাকে, সেগুলোকে ভরতে হয়, এবং সেটা ভরতে গেলে গল্পটায় কিছু পরিবর্তন আনতে হয়। সেটা দেখলে আবার দর্শকরা খোঁজে যান যদি সেটা খুব জনপ্রিয় গল্প হয়। সৌভাগ্যক্রমে ভোগ গল্পটার মধ্যে ওইরকম বড় বড় লজিক্যাল ব্ল্যাক হোলগুলো নেই। হ্যাঁ, কোহেরেন্ট গল্পটা মোটামুটি। তো সেই কারণেই আমার আরও বেশি করে ইচ্ছে ছিল ভোগ নিয়ে কাজ করার, এবং সেই কারণেই বলতে পারি দু একটা জিনিস ছাড়া, যেটা কিনা সাহিত্য একটা মাধ্যম, সিনেমা একটা সম্পূর্ণ অন্য মাধ্যম, সেই মাধ্যম থেকে মাধ্যমে যাতায়াতটার জন্য যেটুকু সামান্য পরিবর্তন ছাড়া 95% গল্পটার কিন্তু আমার কিচ্ছু পরিবর্তন আমি করিনি ইচ্ছে করে আর কি। মানে যা ঘটনা প্রবাহ, যখন যে যেমন ঢুকছে ইত্যাদি, সেইগুলো মানে রেখেছি আর কি। এবং দেখো একটা ব্যাপার হচ্ছে যে কিছু জিনিস সাহিত্যে লিখে পার পেয়ে যাওয়া যায়, যেটা অডিও ভিজুয়ালি পাওয়া যায় না। ঠিক আছে, মানে কি করে বলবো, মানে ধরো, মানে একটা বাজে উদাহরণ দিচ্ছি, সব জায়গাতেই উদাহরণটা আমি দিই আজকাল, কেন আমি ভোগ থেকে দিতে চাই না, তার কারণ লোকে আগে থেকে এক্সপেক্ট করতে আরম্ভ করবে কিছু জিনিস, সেই জন্যে। ধরো কথা বলছি, তুমি বললে যে অমুকে একটা সাহিত্যিক লিখে দিতে পারেন যে এক্স বাড়ির মধ্যে একা করিডোর দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ করে মনে হলো তার পিছন দিয়ে কেউ একটা হেঁটে গেল, তিনি ঘুরে দেখলেন, সবাই তাকালেন, তার মনে হলো তার কাঁধে নিঃশ্বাস পড়লো। এটা লিখে তিনি ক্ষান্ত হয়ে গেলেন। এটা লিখতে তার মানে 2 কলমও খরচা হলো না আর কি বেসিক্যালি, কিংবা মানে কম্পিউটারে তার। বাট এটাকে তুমি ভিজুয়ালি রিপ্রেজেন্ট করবে কিভাবে? একটা মহিলা হেঁটে যাচ্ছেন হঠাৎ করে, বা পুরুষ হেঁটে যাচ্ছেন, থামলেন, ডান দিকে ঘুরলেন, ফাঁকা ঘর। এবার আমি এই জিনিসটা সাহিত্যে আমি একটা গল্পের মধ্যে 4 বার পড়লে আমার 4 বারই ভয় লাগবে। পর্দায় কিন্তু একবারের পর দ্বিতীয়বার দেখলে আমার আর ভয় লাগবে না এই জিনিসটা। তো দ্বিতীয়বার কিন্তু আমাকে প্রথমবারের থেকে তুলতে হবে জিনিসটাকে ভয় পাওয়ার জন্য, তৃতীয়বার আরেকটু তুলতে হবে, চতুর্থবার একদম তুলতে হবে। সো এইগুলো একটু দর্শকদের মাথায় রাখা দরকার যে মাধ্যমটা আলাদা, আমরা অন্য প্রত্যাশা নিয়ে বসি। মানে আমাদের চোখ কান সবকটা, যে আমাদের ইন্দ্রিয় সবকটা কাজ করে যখন আমরা পর্দায় কিছু দেখি, আর যখন আমরা পড়ি কিছু, তখন সেটা শুধু কিন্তু আমাদের মাথাটা কাজ করছে এবং চোখটা কাজ করছে। হ্যাঁ, তো সেইটা মাথায় রাখতে হয়। তো এই যে কথাটা পরমদাকে বললাম, যেহেতু ভোগ একটা বহু শোনা একটা গল্প, সেই চরিত্রটায় নিজেকে ফিট করানোটার জন্য তোমাকে কি ব্রেনস্টর্ম করতে হয়েছিল বা ওয়ার্কশপ করতে হয়েছিল আদৌ কোনো কিছু? না, ভোগ আমারও শোনা ছিল, ওয়ার্কশপ না, বাট অফকোর্স মানে ওর ভিশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, ও কীভাবে ডামরিকে দেখছে। কারণ আমিও ডামরির মানে ভোগ শুনেছি, এবং শুনে যেটা হয় যে আমি নিজের একটা ইন্টারপ্রিটেশন ভেবেছি, নিজের মতন করে ভিজুয়ালাইজ করেছি নিজের জন্য, মানে ফর এন্টারটেনমেন্ট ফ্যাক্টর। বাট এবার সেটা যখন একটা ভিজুয়াল রেপ্রেজেন্টেশন হচ্ছে, সেটা তো অনেকটাই আলাদা হবে। সেটা তো আর রেডিওতে সানডে সাসপেন্স যেটা শুনেছি সেটা সিমিলার হতে পারে না। তো সেটা অবভিয়াসলি আই ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড ওর সাইকি কি, হোয়াট ইজ হি সিইং এটা। তো ওটা একটা আলোচনা করেছিলাম, স্ক্রিপ্টটা শুনেছিলাম পরমের কাছে, অ্যান্ড ওটাই ফলো করেছি। কিন্তু এই পুরো জিনিসটা যেহেতু ওই একটা মানে এসএফএক্স সাউন্ড এফেক্টটা আমাদের মাথার মধ্যে চলে গেছে, সে জায়গা থেকে এতগুলো পর্বে ভাগ করাটা, সেটা তোমার কাছে চ্যালেঞ্জ হয়নি একটু? মানে কঠিন হয়নি চিত্রনাট্যটা ভাঙা? ওটাই তো ভালো লাগা। আমি ওই জন্যই তো সিনেমা বানাই বা সিরিজ বানাই, যে ওইখানে কি করে ওটাকে ওরম মুহূর্তগুলো কি করে কোন সময়তে প্লান্ট করব যাতে মানে লোকের ওই আগ্রহটা থাকে, ওটাই তো চ্যালেঞ্জ। এবং ওটা চ্যালেঞ্জ বলে ওটাই তো ভালো লাগা। তো সেটা খুব কেয়ারফুলি সুন্দর করে যত্ন করে করেছি। পার্নোর ক্ষেত্রে আমি বলতে চাই যে
পার্নো যখন প্রথম এলো ভোগ শুনে, তখন স্ক্রিপ্টেরও আলোচনা হয়নি। পার্নোকে আমি দু একটা জিনিস বলেছিলাম, আমি যেভাবে ভোগ গল্পটাকে দেখি সেটা তাতে তার একটা দুটো জিনিস শুনে পার্নো একটুখানি বিস্মিত হয়েছে। আচ্ছা তুই এইভাবে ভেবে ভাব, এটা কখনো ভাবিনি, মানে এরকম একটা হয়েছিল আর কি। তো সেটা কিছুটা অনির্বাণেরও হয়েছিল অ্যাকচুয়ালি, কেননা আমার কাছে এই টেক্সটটা এত প্রিয় ওই কারণেই যে আমার একটা জায়গায় আমি একটা সম্পূর্ণ যেটা গল্পটার মধ্যে আছে কিন্তু সেটা খুব বড় করে লেখা নেই বা বড় করে সেটা আন্ডারলাইন করা নেই। সেই জায়গাটা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল, যে অতীন বলে যে চরিত্রটি, তার একাকিত্বের জায়গাটা, ও কিন্তু ভীষণ একা একটা লোক, হ্যাঁ, এবং তার যে একাকিত্ব এবং সেই একাকিত্ব থেকে তৈরি হওয়া যে মন খারাপ, যে মন খারাপটাকে সে মানে নিজেকে সেই মন খারাপটা উপলব্ধি করতে দেয় না আর কি, যাকে আমরা ইংরেজিতে বলি ডিনায়ালে থাকা আর কি, সেই ডিনায়ালে থাকেও। হ্যাঁ, আসলে কিন্তু ওই ছিদ্রপথ দিয়েই, ওই রন্ধ্রপথ দিয়েই কিন্তু আমার মনে হয়েছিল যে এই যে ফোর্সটা ওর বাড়িতে ঢোকে সেটা এই ছিদ্রপথ দিয়েই ঢোকে আর কি। এরকম একটা ইন্টারপ্রিটেশন আমার ছিল। আমি আরেকটু বিশদে বলতে পারতাম, বলছি না এখন, কারণ পর্দায় সবাই দেখবেন। এইটা বলাতে আমার মনে হয় যে অনির্বাণ এবং আমার মনে হয় যে আমরা না ভয়ের গল্পটাকে ভীষণভাবেই, অফকোর্স ভয়ের গল্প আমি ভয়ের জন্য শুনবো 100 বার, ভয় তোমাকে পেতেই হবে, আমিও ভয় পেতে চাই, তাই জন্য আমি এত হরর দেখি। বাট অ্যাট দ্য সেম টাইম ভয়ের গল্পের মধ্যে কিন্তু একটা সেন্ট্রাল, ভয় ছাড়াও আর একটা সেন্ট্রাল ইমোশন থাকে। একজন মানে ভূত কি বলো তো, ভূত হচ্ছে যে একটা লোক মানে যে মরে গিয়ে আবার ফিরে আসছে, রাইট? আমার বলি না আত্মা ছেড়ে যায়নি, তো কেন যায়নি সে ছেড়ে? হ্যাঁ, তার কারণটা হচ্ছে তার কোনো অসম্পূর্ণ কাজ থেকে গেছে এই পৃথিবীতে, সেই কাজটা হয় প্রতিশোধ, নয়তো তার ভালোবাসার টানে সে আসছে, নয় রাগের জন্যে আসছে। হ্যাঁ, কিছু না কিছু তো তার তো একটা সেন্ট্রাল ইমোশন আছে, সেটা রাগ হতে পারে, সেটা ভালোবাসা হতে পারে, সেটা প্রেম হতে পারে, সেটা যৌনতা হতে পারে, কিছু না কিছুর জন্য সে কিন্তু তার মনে হচ্ছে যে আমার এই কাজটা শেষ হয়নি। তো সেই ইমোশনটা কিন্তু একটা ভয়ের গল্পকে ড্রাইভ করে। হ্যাঁ, তো সেইটা খুঁজে পাওয়াটা খুব জরুরি আমার কাছে। তারই সঙ্গে সঙ্গে আমাদের মনের ভেতরে তো প্রত্যেকের একটা করে ডেমন থাকে, যে ডেমনটাকে আমরা রেকগনাইজ করি বা রিয়েলাইজ করি না, অধিকাংশ সময় করি না, অনেক পরে করি, করলে অনেক পরে করি। এই যে আমরা এখন এত মানে ফিলোসফিক্যাল কোড আমরা অনেক বেশি স্টেটাসে দেখা যায়, হোয়াটসঅ্যাপ স্টেটাস বলো, এফবি স্টেটাস বলো, কিংবা ভাইবসের কথা বলছিলাম একটু আগে, খুব মজার লাগে আমার। একটা ছবি, একজন ভীষণ একটা সুন্দর, একটা ভীষণ মোহময় চোখ করে বা মোহময় বডি ফুলিয়ে দাঁড়িয়ে আছে, কেউ একটা নিচে লেখা হচ্ছে be the you that was never there, tomorrow day after you will become someone else, র্যান্ডম কি লেখা থাকে। এটা যে কি খায় না মাথায় দেয় এই কোডটা, কেন এই ছবিটার সঙ্গে এই কোডটা আছে, কিচ্ছু তার মানে ঠিক ঠিকানা নেই কিন্তু। হ্যাঁ, তো এই সেলফ ডেমনটাকে তোমরা রিয়েলাইজ করো কিভাবে, বা মানে কিভাবে এটাকে অনুধাবন করার কি আদৌ কোনো পদ্ধতি আছে? থেরাপির কথা বলি, অনেক কিছু বলি, কিন্তু নিজেদের ভেতর যে ডেমনটা পুষে রাখি, যে এটা কিন্তু আমার খারাপ গুণ, এটা আমার ডার্ক একটা সত্তা, এইটা কি রিয়েলাইজ করার কোনো অন্য মাধ্যম আছে নিজের জীবন ছাড়া? না, জীবন এবং অভিজ্ঞতা ছাড়া এটার কোনো আর কোনো ইয়ে নেই। এবং জীবন অভিজ্ঞতা হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ রিয়েলাইজ করেন না। আমার মনে হয় বেস্ট উপায় হচ্ছে এটার, যদি নিজে রিয়েলাইজ বা সেলফ কাউন্সেলিং না করতে পারি, তাহলে আমার মনে হয় বন্ধুবান্ধব বা খুব নিকট আত্মীয়দের সঙ্গে খুব খোলাখুলি কথা বলে জানতে চাওয়া এবং তাদের কথা খোলা মন নিয়ে শোনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে যে থেরাপি তো ভীষণভাবে হেল্প করে। আর একটা হচ্ছে নিজে করতে গেলে আমার মনে হয় কোনো মানে খুব ডিপ রিসার্চ বেস সায়েন্স, মানে আমি ঠিক অ্যাপ্লাইড সায়েন্স বলছি না, আমি বলছি যারা খুব গভীরভাবে রসায়ন বা পদার্থবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করেন বা চর্চা করেন, একইভাবে যারা খুব ডিপলি ক্রিয়েটিভিটি নিয়ে চর্চা করেন বা মিউজিক নিয়ে চর্চা করেন, তারা না বুঝতে পারেন আমার মনে হয়, বিকজ তারা ওই একটা জিনিসের একদম অন্তঃস্থলে তাদের পৌঁছতে হয়, তো সেই প্রসেসটা তাদের নিজেদের অন্তঃস্থলেও নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। আর যারা স্পিরিচুয়াল হন একটু, আমার মনে হয় তারা ওই স্পিরিচুয়ালিজমের মধ্যে দিয়েও খুঁজে পেতে পারেন এটা। আই এগ্রি। আই মিন এটা সবাই মানে ওই তোমার লাইফে না একটা পিরিয়ড আসবে যখন তোমাকে মানে তোমার সার্কামস্টান্সেস বাধ্য করবে
নিজের সাথে মানুষ তো নিজে একাই বসতে পারে না, বসলেই তো হাতে ফোন নিয়ে ঘাঁটতে শুরু করে দেয়, ডুম স্ক্রোলিং যেটাকে বলি। বাট ওই ইউ হ্যাভ টু সিট উইথ ইউর সেলফ টু ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ। অ্যান্ড কোথাও গিয়ে না আমরা আমাদের নিজেকে ওই আমিটাকে চিনি আমরা প্রত্যেকে। হয়তো কেউ অ্যাকসেপ্ট করি না নিজেদের খুঁতগুলো, বাট বা ফ্লসগুলোকে অ্যাকসেপ্ট করি না বা সামনে প্রকাশ্যে আনি না, বা কিন্তু আমার মনে হয় যে আমরা প্রত্যেকে কোথাও না কোথাও ওই আমিটাকে আমরা চিনি, খুব ভালো করে চিনি। ইটস নট ভেরি ফার ফ্রম আওয়ার রিয়ালিটি, লাইক লুকিয়ে রাখি। এবং ডামরি করতে গিয়ে আমার মনে হয় আমি ওই ডিমনটাকে ইউজ করেছি। মানে আই হ্যাভ ইউজড অল মাই ইমোশনস, যেগুলো সাপ্রেসড ইমোশনস, ওই ইমোশনসগুলোকে ইউজ করেছি, আমি চ্যানেলাইজ করেছি থ্রু ডামরি। কিন্তু কোথাও গিয়ে একটা পয়েন্টের পর ইউ গেট টু নো হু ইউ আর। এটা আমার মনে হয় না অন্য কাউকে লাগে অ্যাপার্ট ফ্রম থেরাপি। না, ইউ রাইট, আমার অনেকটাই ঠিকও, মানে আমার সত্যি সত্যি মনে হয় না অন্য কাউকে লাগে। এটা যার চেনার সে নিজেই চেনে। আর যদি কেউ বুঝতে পারে যে আমার নিজেকে নিয়ে একটু অসুবিধা হচ্ছে কিন্তু চিনতে পারছি না, তখন দ্য থেরাপিস্ট হেল্পস। বাট আসলে চিনতে হলে নিজেকেই চিনতে হয়। আরও একখানা জিনিস আমরা অনেক সময় বলে থাকি যে যাদের মনে পাপ থাকে তারা বেশি পুণ্যের কথা বলে, যারা বেশি জ্ঞানের কথা বলে থাকে। সেই জায়গা থেকে গোটা পৃথিবী এখন যেরকম ধর্ম এবং রিজিডিটিতে আক্রান্ত, গোটা পৃথিবী, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা রিলিজিয়াস মানুষ কতজন দেখো আর স্পিরিচুয়াল সেটা মানুষ কতজন দেখো। মানে ধর্ম তো বেশিরভাগ মানুষ পালন করছে, ওই ভেতর থেকে আত্মস্থ করে করছে, এই মানুষের সংখ্যা কমেছে বেড়েছে কীভাবে দেখো? আমার মনে হয় এটা একটা একদমই সম্পূর্ণ আলাদা টপিক, অনেক সময় লাগবে এটা বোধহয়। হ্যাঁ, মানে আমি এইটুকুই বলবো যে আমি অন্ধবিশ্বাসী নই। অফকোর্স আমার একটা বিশ্বাস আছে, বিশ্বাসের জায়গা আছে, সেটা কারোর থাকতে পারে, কারোর না থাকতে পারে, এবং সেটাকে আমি রেসপেক্ট করি। বাট এরকম নয় যে ব্লাইন্ডলি কিছু ফলো করি বা পছন্দ করি কেউ ফলো করুক। আমি সম্ভবত অলোক রঞ্জন দাশগুপ্তর বোধহয় একটা বই ছিল, কবিতার বই, যদি ভুল না করে থাকি, বইটার নাম হচ্ছে ধুম লেগেছে হৃদকমলে। ঠিক আছে, তো আমার মাঝে মাঝে আমার আশপাশটা দেখলে ওরকম মনে হয়, ধুম লেগেছে মনে হয় আর কি। হ্যাঁ, দেখো এই সময়টা হচ্ছে যে কে কত তাড়াতাড়ি আমরা সোশ্যালি রেলিভেন্ট থাকতে পারছি সেটা। এবার সেই রেলিভেন্ট থাকার একটা বড় উপায় এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীতে, অ্যাজ ইউ সেড, হচ্ছে ধর্ম এবং ধর্মাচার। ঠিক আছে, মানে এটা যদি কালকে ধর্মাচার থেকে চলে গিয়ে যদি র্যাম্প ওয়াক হয়, আমি মনে হয় লোকের র্যাম্প ওয়াকে সোশ্যাল রেলিভেন্ট থাকার চেষ্টা করবে। এই মুহূর্তে ধর্মাচার জিনিসটা, তাই জন্য লোকে লাফিয়ে লাফিয়ে ভীষণভাবে আমরা কত ধর্মাচারী দেখাবার চেষ্টা করছে। আমি নিজে ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী, আমার খুব খুব ডিপ ঈশ্বর বিশ্বাস আছে, এবং আমি ভীষণভাবে মাতৃভক্ত, মাতৃশক্তির আরাধনায় বিশ্বাসী ভীষণভাবে। আমি প্রাতিষ্ঠানিকভাবে ওরকম হয়তো রিলিজিয়াস নই বা ধার্মিক নই, কিন্তু ডিপলি ঈশ্বর বিশ্বাসী আমি। এবং আমি খুব একেবারে একেবারে কুণ্ঠাহীনভাবে নির্দ্বিধায় আমি প্রণাম করি মন্দির দেখলে, অন্যান্য ধর্মস্থান দেখলেও একটা মনে মনে প্রার্থনা বলি। আমার এগুলোতে কোনো সমস্যা নেই। আমার ওই তথাকথিত ওই জিনিসগুলো নেই আমার, যে প্রগতিশীল হওয়ার জন্যে আমি অমুক সময় আমার বিশ্বাস করতে ভাল লাগে ঈশ্বরে, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, আমার থেকে আরও এমন একটি শক্তিতে বা ক্ষমতায় বিশ্বাস করি যার কাছে আমি আত্মসমর্পণ করতে চাই। আমি সেটার জন্যে যদি আমার মনে হয় কিছু কোনো মানে দেবস্থানের সামনে দিয়ে পাস করতে গেলে আমার এরম করলে একটু ভালো লাগে, আমি সেটা করি, নির্দ্বিধায় করি। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই যে ধর্মাচার এবং তার যে বাহুল্যটা, হ্যাঁ, এটার সঙ্গে বিশ্বাসের কতটা যোগাযোগ আছে আমি সত্যি জানি না। হ্যাঁ, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো অর্গানাইজড রিলিজিয়ন এই এতটা আচার সর্বস্ব করতে চেয়েছিল তাদের অনুসারীদের বা অনুগামীদের। এটা যারা অনুসারী বা অনুগামী তারা নিজেরা এটা বানিয়েছেন এবং নিজেদেরকে এটা করে তুলেছেন, এবং সেটা না করলে তারা ভীষণভাবে সেটাকে জোর খাটাবার চেষ্টা করেন বা অন্য ধর্মের লোকেদের ওপর সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিশ্বাসের সঙ্গে, ঈশ্বর বিশ্বাসের সঙ্গে আমি তথাকথিত আচারের বিরাট কোনো সম্পর্ক দেখতে পাই না, এবং জোর খাটাবার তো দেখতে পাই না, আর এই আচার সর্বস্বতার আরোই দেখতে পাই না।
বেশ, একদম শেষের দিকে আর একটা প্রশ্ন না করলেই নয়, দুজনকে দুটো ক্ষেত্রে। সেটা হলো পরমদা, মানে তনুকে ত্রাণ করার নাম হলো গিয়ে তান্ত্রিকতা এবং যে তন্ত্র, যেটা নিয়ে তোমার বেশ কয়েকটা কাজ পরপর হয়ে গেল। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে তন্ত্রবিদ্যা নিয়ে যত তুমি গল্পগুলো নিয়ে যত তুমি পড়ছো, সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি নিজে কতটা এনরিচড হচ্ছ বা কোন কোন অজানা জায়গাগুলো তোমার খুলে গেল। আর পার্ণদীর কাছে প্রশ্ন, সেটা হলো কি এই গল্পটার মাধ্যমে তুমি কতটা এই বুদ্ধিজম, ডার্ক বুদ্ধিজম যেটাকে বলা হয়, বজ্রযান, সেগুলোর ব্যাপারে কতটা জানলে বা কিভাবে মানে তুমি আরো বেশি নলেজড হলে? মানে স্ক্রিপ্টে যা ছিল, আমি তো বইটা পড়িনি, বা স্ক্রিপ্টে যেটা ছিল সেটা পড়ে আমার মনে হলো যে ও ইন্টারেস্টিং, ওই অবধি গো, বেশি আমি গভীরে যাইনি। বাট হ্যাঁ, মানে যে এটার এই দিকটাও রয়েছে যে এটা একটা অবভিয়াসলি ইন্টারেস্টিং জিনিস, এবং কেউ যদি অকাল্টে ইন্টারেস্ট রাখে তাদের জন্য আরও বেশি হয়তো ইন্টারেস্টের কারণ হয়ে উঠবে। বাট আই এম জাস্ট অ্যান অ্যাক্টর ডুইং মাই বেট অ্যাজ অ্যান অ্যাক্টর। তো বেশ, তো পার্ণদী তো স্ক্রিপ্টটা থেকেই মোটামুটি। আমার খুবই আগ্রহের বিষয় এটা, এবং আমি একটু ভয়ও পাই বেশি আগ্রহী হয়ে। আমার একটু, আমি বুঝতে পারি আমার আগ্রহটা এতটাই যে আমি একটু বেশি এটার ভিতরে ঢুকে যেতে পারি। না, কিউরিও কিনি না, কিন্তু আমার তন্ত্র এবং শাক্ত যে ট্রেডিশন, শাক্ত যে ঐতিহ্য, আমাদের যে প্রথা, তার ইতিহাস সম্বন্ধে আমার একটা আগ্রহ আছে। সেটার যে সমাজতাত্ত্বিক দিকটা, সেটার প্রতি আমার একটা ভীষণ ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে। আর এই কাজগুলো করতে গিয়ে বিশেষ করে ভোগের যিনি লেখক অভিজ্ঞতার সঙ্গে অনেক কথাবার্তা বলতে বলতে অনেক জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে। অনেকগুলো, মানে আমি যেরকম 4 বছর আগে আমি তন্ত্র বলতে বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক ভাবতাম, আজকে অধিকাংশ লোক তাই ভাবে। বা তন্ত্রের সঙ্গে, মানে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে নিম্নতম মানে গোত্রের মানে তান্ত্রিক বিদ্যা আর কি। তন্ত্রের প্র্যাকটিস আজ থেকে মানে এক অর্থে দেখতে গেলে মানে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে থেকে হয়ে আসছে। তার কারণ মানুষের তার প্রকৃতির সঙ্গে আদান প্রদান, তার প্রকৃতির সঙ্গে বোঝাপড়ার জায়গা থেকে তন্ত্রের জন্ম। তো সেই জিনিসটা সম্বন্ধে অনেকগুলো ধারণা আমার স্বচ্ছ হয়েছে, স্পষ্ট হয়েছে। সেটা নিশ্চয়ই এই ধরনের কাজগুলো করার যে যাত্রাটা, সেই পথটা হাঁটতে গিয়ে আমি এই জ্ঞানগুলো কি বলবো পেয়েছি বা এই জ্ঞানগুলো লাভ করেছি। হ্যাঁ, তো সেই জ্ঞান থেকে যা যা তুমি লাভ করলে তোমরা যদি একটু দর্শকদের জানিয়ে দাও। যেটা মূলত লাভ করাতে চাই দর্শকদের, সেটা হচ্ছে ভয় একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রাইমাল একটা ইমোশন, যেটা সবাই আমরা ভালোবাসি, স্বীকার করি না কিন্তু ভালোবাসি। এবং আমরা আশা করি সেই ভয় এবং যে ইন্ট্রিগ, যে থ্রিল, সেটা সবাই ভোগ দেখতে গিয়ে পাবেন আগামী 1 মে থেকে এক্সক্লুসিভলি হইচইতে। ভোগ আসছে 1 মে হইচইতে, প্লিজ দেখবেন, জানাবেন কেমন লাগলো। আমরা উইল ওয়েট ফর ইয়োর ফিডব্যাক। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।